গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা তোমাদের বইতে যে দশম অধ্যায় সেটা কিন্তু গত ক্লাসে শেষ করেছি। কি পড়েছিলাম গত ক্লাসে? না, আফ্রিকা মহাদেশ সম্পর্কে, সেখানকার নদ নদী, নীলনদ অববাহিকা এবং যে উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি, তোমরা সকলেই জানো পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা সেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। সেই আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে জানব, যেটি তোমাদের আফ্রিকা মহাদেশের ঠিক পরেই রয়েছে। নতুন একটি মহাদেশ সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ এই দুটি মহাদেশ সম্পর্কে কিন্তু জেনেছি। এরপরে যে মহাদেশটি রয়েছে সেটি হলো কিন্তু ইউরোপ মহাদেশ। দেখো, এই ইউরোপ মহাদেশ তো আমরা আজকে জানবো, পড়বো অবশ্যই। তার আগে গত ক্লাসে আফ্রিকা মহাদেশ সম্পর্কে তোমাদের কেমন পড়াশোনা বাড়িতে করছো কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করবো। কেউ আমাকে বলো তো যে আফ্রিকা মহাদেশে আয়তনে পৃথিবীর কততম মহাদেশ? ভেরি গুড, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কিন্তু হলো আফ্রিকা মহাদেশ। পৃথিবীর যে বৃহত্তম মহাদেশ জনসংখ্যা এবং আয়তন দুটিতেই, সেটা কোন দেশ? সরি, কোন মহাদেশ? এশিয়া মহাদেশ। ভেরি গুড। এই আফ্রিকা মহাদেশের উপর দিয়েই কিন্তু নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, মকর ক্রান্তি রেখা এবং কর্কট ক্রান্তি রেখা, এই চারটি যে প্রধান রেখা রয়েছে, এই চারটি রেখাই কিন্তু আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গেছে। এবারে এই যে মানুষ উদ্ভব বা মানুষ প্রথম কোন মহাদেশের সৃষ্টি হয়েছিল সেটা জানো কোথায়? বলো তো কোথায়? ভেরি গুড, পূর্ব আফ্রিকাতেই কিন্তু প্রথম মানুষের উদ্ভব ঘটেছিল। এই যে আহ, আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর এবং পূর্বে এশিয়া মহাদেশের সাথেও কিন্তু এর সীমানা রয়েছে। তাহলে এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে? বাহ, খুব ভালো বলেছে যে সুয়েজ খাল ও লোহিত সাগর কিন্তু আফ্রিকা থেকে এশিয়া মহাদেশকে বিচ্ছিন্ন করেছে। অপরদিকে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ, এই দুটি মহাদেশের মাঝখানে কোন প্রণালী রয়েছে বলতো? ভেরি গুড, জিব্রাল্টার প্রণালী রয়েছে, তাই না? তাহলে ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে আছে জিব্রাল্টার প্রণালী। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা মহাদেশকে। কেন আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় জানো? বলো তাহলে। প্রাকৃতিক দুর্গমতা, আর কি? না, অস্বাস্থ্যকর জলবায়ু, হিংস্র জীবজন্তু, গভীর জঙ্গল ইত্যাদির কারণে আফ্রিকা মহাদেশের যে মানুষ তারা কিন্তু আধুনিক সভ্যতায় আধুনিক সভ্যতার আলোয় কিন্তু তারা পৌঁছাতে পারে। এই কারণে আফ্রিকা মহাদেশকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তোমরা বলো যে বর্তমানে কয়টি দেশ রয়েছে আফ্রিকা মহাদেশের মধ্যে? ভেরি গুড, আফ্রিকা মহাদেশে বর্তমানে দেশের সংখ্যা কিন্তু 56টি, তাই তো? আচ্ছা, এই যে আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য যেমন রয়েছে, তার মধ্যে আটলাস পর্বতমালা কিন্তু আমরা পড়েছিলাম। সেই আটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তৈবকল হলো কিন্তু আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। অপরদিকে সমগ্র যে আফ্রিকা মহাদেশ, সেই সমগ্র আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, মাউন্ট কিলিমাঞ্জারো হলো কিন্তু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, তাই তো? যেমন এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি ছিল? মাউন্ট এভারেস্ট। ঠিক তেমনি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি পড়েছিলাম? না, মাউন্ট কিলিমাঞ্জারো। আচ্ছা, বলতো যে কোন নদীটি নিরক্ষরেখার পাশে ঘন জঙ্গলের সৃষ্টি করেছে আফ্রিকা মহাদেশে? ভেরি গুড, কঙ্গো নদী, তাই না? এবং পৃথিবীর যে দীর্ঘতম নদী সেটা কিন্তু এই আফ্রিকা মহাদেশে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ, তাই না?
তাহলে এই নীল নদ কিন্তু আফ্রিকা মহাদেশে প্রায় 6,650 কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং এটি হলো পৃথিবীর দীর্ঘতম নদী। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম কঙ্গো নদী, যেটা আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী, যেখানে কি নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলে থাকার জন্য প্রায় সারা বছর বৃষ্টিপাত হয় এই নদী অববাহিকা অঞ্চলে এবং ঘন জঙ্গলের কিন্তু সৃষ্টি হয়েছে কোন নদী অঞ্চলে বা অববাহিকায়? কঙ্গো নদী অববাহিকায়, তাই তো? আচ্ছা, পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম কি? কাইজার নদী। ভেরি গুড। এবারে বলতো, ভিক্টোরিয়া জলপ্রপাত, একটি বিখ্যাত জলপ্রপাত রয়েছে পৃথিবীর, যার নাম হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। কোন নদীর উপরে ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে? বলো। ভেরি গুড। জাম্বেজি নদীর উপরে কিন্তু ভিক্টোরিয়া নদী সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কিন্তু কতগুলো নদী সম্পর্কে পড়লাম যেগুলো আফ্রিকা মহাদেশের প্রধান প্রধান নদী: নীল নদ, কঙ্গো নদী, নাইজার নদী, এছাড়া জাম্বেজি নদী, অরেঞ্জ নদীও কিন্তু রয়েছে, যেটি আফ্রিকা মহাদেশে রয়েছে। এবারে বলছে ভেল্ট কি? বলো, ভেল্ট কি? ভেরি গুড। আফ্রিকা মহাদেশের উঁচু মালভূমিতে যে তৃণভূমি জন্মায়, আফ্রিকা মহাদেশের উঁচু মালভূমিতে যে তৃণভূমি জন্মায় তাকে কিন্তু বলা হয় ভেল্ট। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, তাই তো? অত্যন্ত শুষ্ক এবং রুক্ষ হওয়ায় এই সাহারা মরুভূমি অঞ্চলে কিন্তু তেমন কোনো বসতি গড়ে ওঠেনি। তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে যে সাহারা মরুভূমিতে জনবসতি দেখা যায় না কেন বা গড়ে ওঠেনি কেন, তখন তোমরা কি বলবে? যে না, অত্যন্ত শুষ্ক এবং রুক্ষ হওয়ার জন্য এখানে কিন্তু মানুষের বসবাসের অযোগ্য, তাই এখানে মানুষ বসবাস করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে আফ্রিকা মহাদেশের জলবায়ু পড়েছিলাম। জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি পড়েছিলাম? যে অক্ষরেখার অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, এছাড়া সমুদ্র স্রোত এবং উচ্চতা ইত্যাদির কারণে কিন্তু আফ্রিকা মহাদেশের যে জলবায়ু তার কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। মূলত জলবায়ুর উপরে ভিত্তি করে আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু গড়ে ওঠে, কারণ জলবায়ুর সাথেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক রয়েছে। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলবো? ভেরি গুড। মানুষের সাহায্য ছাড়া যে উদ্ভিদ জন্মায় এবং বেড়ে ওঠে তাকে বলবো স্বাভাবিক উদ্ভিদ। তাহলে কার উপরে সাহায্য নিয়ে বেড়ে ওঠে তাহলে তারা? জলবায়ুর উপরে। দেখো, যেখানে পৃথিবীতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে কিন্তু ঘন অরণ্য বা চিরসবুজ উদ্ভিদের সৃষ্টি হয়। আবার যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম সেখানে পর্ণমোচী উদ্ভিদ। আবার যেখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে সেই অঞ্চলে কিন্তু কিসের সৃষ্টি হয়েছে? না, মরুভূমির সৃষ্টি হয়েছে এবং কাঁটা জাতীয় যে উদ্ভিদ সেগুলো কিন্তু জন্মায়। আফ্রিকা মহাদেশের প্রধান প্রধান যে জলবায়ু অঞ্চলগুলি রয়েছে সেগুলো হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, যেখানে চিরসবুজ গাছের অরণ্য জন্মায়। এরপরে ছিল সাভানা তৃণভূমি অঞ্চল, যেটা আফ্রিকা মহাদেশে রয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু উদ্ভিদ, নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট অঞ্চল, মৌসুমী পর্ণমোচী জাতীয় উদ্ভিদ এবং ছিল কি চীন দেশীয় যে জলবায়ু। এই যে জলবায়ু কটা কিন্তু আফ্রিকা মহাদেশে লক্ষ্য করা যায়। তোমরা বই থেকে পড়বে কোন জলবায়ুতে কি ধরনের উদ্ভিদ জন্মায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে পড়েছিলাম যে মিশরকে কেন নীল নদের দান বলা হয়? বলো। কারণ মিশর দেশটি কিন্তু নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। যদি নীলনদ না থাকতো তাহলে মিশরের কি হতো? সাহারা মরুভূমিরও কিন্তু অংশ হয়ে যেত মিশর। কৃষি, পশুপালন, জলসেচ, এছাড়া জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীল নদের অবদান কিন্তু অপরিসীম। এক কথায় মিশরে যা কিছু সমৃদ্ধি ঘটেছে তা সবকিছু কিন্তু নীল নদের জন্যই ঘটেছে। তাই মিশরকে কি বলা হয়? নীল নদের দান, তাই তো? আচ্ছা, আমরা এরপর পড়েছিলাম যে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? বলতো। ভেরি গুড। যে উচ্চ আশিয়ান বাঁধ, যেটি মিশরের নীল নদীর উপরে রয়েছে, যে উচ্চ আশিয়ান বাঁধ কিন্তু হলো পৃথিবীর দীর্ঘতম বাঁধ। বহুমুখী নদী পরিকল্পনা এই নীল নদের উপরে গড়ে উঠেছে। বহুমুখী নদী পরিকল্পনা মানে বলতে না, সেই নদীকে অনেক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ,
জলবিদ্যুৎ, জল পরিবহন, মাছ চাষ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু যখন একটি নদীর উপরে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করা হয় তখন তাকে বলা হয় কি বহুমুখী নদী পরিকল্পনা। এছাড়া আমরা পড়েছিলাম সাহারার যে ভূমিরূপ সেই সম্পর্কেও কিন্তু পড়েছি। তোমরা আমাকে বলো তো আর্ক কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্ক কাকে বলে? ভেরি গুড, খুব ভালো বলেছে। যে যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের সৃষ্টি করে তাকে কিন্তু বলা হয় আর্ক। আর্ক কি কেবলমাত্র শুধু বালি? যদি বলে হামাদা কাকে বলে? না, যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি এবং বালির অস্তিত্ব চোখেই পড়ে না, শক্ত পাথরেই কিন্তু ভর্তি, বালি কিন্তু তাকে দেখা যায় না, সেটাকে কি বলা হয়? হামাদা। আর ওয়াদি কাকে বলে? বলো, ওয়াদি। ভেরি গুড। যে আফ্রিকা মহাদেশে যে শুকনো নদীর খাতগুলো রয়েছে তাকে কিন্তু বলা হয় ওয়াদি। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে যে রেক কি? রয়কার গ, রেক কি? বলো। যেসব অঞ্চলে, ভেরি গুড, বালি আর পাথরের টুকরো একসাথে মিশে থাকে তাকে বলা হয় রেক। তাহলে কেবলমাত্র বালির স্তূপ হয় এবং পাহাড় সৃষ্ট সেটাকে আর্ক বলছে। শক্ত পাথরে জমি যেটাতে কোনরূপ বালি লক্ষ্য করা যায় না সেটাকে বলছে কি হামাদা। এবং রেক কাকে বলছে? যেখানে বালি আর পাথর কিন্তু মিলেমিশে থাকছে তাকে বলা হচ্ছে রেক। আচ্ছা, এরপরে বলো তো খামসিন কি? গরমকালে সাহারা মরুভূমিতে এক ধরনের শুষ্ক বাতাস, গরম বাতাস কিন্তু বয়ে যায়, তাকেই কিন্তু বলা হয় কি খামসিন। তাহলে গত ক্লাসে আমরা এই বিষয়গুলো সম্পর্কেই জেনেছি আফ্রিকা মহাদেশে। আজকে আমরা তাহলে শুরু করছি ইউরোপ মহাদেশ। তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা আজকে ইউরোপ মহাদেশ সম্পর্কে এক নজরে বিশেষ কিছু তথ্য সম্পর্কে জানব এবং তারপরে আমরা ইউরোপ মহাদেশের যে ভূপ্রাকৃতিক পরিবেশ সেই ভূপ্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানব। তাহলে প্রথমে এক নজরে ইউরোপ মহাদেশ। দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এবং সাতটা মহাদেশের মধ্যে আয়তনে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ কিন্তু হলো ইউরোপ মহাদেশ। তাহলে আয়তনে ষষ্ঠ বৃহত্তম মহাদেশের নাম কি? ইউরোপ মহাদেশ, তাই তো? প্রথম এশিয়া এবং সব থেকে ক্ষুদ্র মহাদেশের নাম কি? যেটা সপ্তম, ওশিয়ানিয়া মহাদেশ। ভেরি গুড। দেখো, এই ইউরোপ মহাদেশ কিন্তু জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, এছাড়া প্রযুক্তি গবেষণা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমৃদ্ধ একটা মহাদেশ ইউরোপ মহাদেশ। তাহলে তোমরা কি দেখলে? হ্যাঁ, ইউরোপ মহাদেশ কিন্তু সমস্ত দিক থেকেই এগিয়ে, সেটা কৃষি হোক, শিল্প হোক, ব্যবসা বাণিজ্য, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, প্রযুক্তি গবেষণা সমস্ত দিক থেকে এই ইউরোপ মহাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে। দেখো, এই ইউরোপ মহাদেশে যে দেশগুলি রয়েছে সেই দেশগুলিই কিন্তু পৃথিবীর সব থেকে ধনীতম দেশগুলি রয়েছে। কারণ সেখানে সবকিছুই কিন্তু উন্নত, কৃষি থেকে শুরু করে শিল্প সবই উন্নত হওয়ায় সেখানকার যে দেশগুলি তাদের যে অর্থের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। একসময় এই মহাদেশের উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর নানা অজানা অচেনা দেশ কিন্তু সন্ধান পাওয়া গেছে। কি বলছে? না, এখানকার যে নাবিকরা, দেখো এই ছবি রয়েছে, নাবিকরা কিন্তু এরকম আগেকার দিনে পালতোলা নৌকো করে ব্যবসা বাণিজ্যে যেত। নতুন নতুন দেশ, নতুন নতুন মহাদেশের সন্ধানে তারা কিন্তু ইউরোপ মহাদেশ থেকে পাড়ি দিত। বিশেষ করে ইতালির নাবিক, পর্তুগিজ নাবিক, স্পেনের নাবিক, ফ্রান্সের নাবিক, এরা কিন্তু বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দিত। আফ্রিকা মহাদেশ, সরি, আমেরিকা মহাদেশ, এই ইউরোপিয়ান রয়েছে যার নাম হচ্ছে আমেরিকো ভেসপুজি। তিনিই কিন্তু এই আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেছিলেন 1501 খ্রিস্টাব্দে। সেটা তোমরা ক্লাস 8-এ উঠলে জানতে পারবে। শুধু এটা জেনে রাখো যে ইউরোপ মহাদেশের অনেক নাবিকের জন্যই কিন্তু পৃথিবীর অজানা অচেনা অনেক দেশ সম্পর্কে কিন্তু সন্ধান পাওয়া গেছে। শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশে কিন্তু প্রথম ঘটেছিল। শিল্প বিপ্লব, বিপ্লব কি? বিপ্লব বলতে কোনো কিছু যখন বিপুল পরিমাণে উৎপন্ন হচ্ছে সেটাকে কিন্তু বিপ্লব বলা হয়। যেমন আমাদের ভারতবর্ষে হয়েছিল সবুজ বিপ্লব 60-এর দশক। ঠিক তেমনি আহ,
ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ কিন্তু বহু যুগ আগেই কিন্তু ঘটেছিল। এই মহাদেশের বেশ কিছু দেশ থেকে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য অভিযান হয়েছে। দেখো ইউরোপ মহাদেশে একটি দেশ রয়েছে ইংল্যান্ড। তোমরা সকলেই নাম শুনেছো ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডে কিন্তু আমাদের শুধু ভারতবর্ষ নয়, আরো অনেক দেশের কিন্তু তারা শাসন করেছে। ভারত তাদের মধ্যে এক অন্যতম। আমরা জানি সকলে যে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। তার আগে কিন্তু এই ইংরেজরাই দেশ চালাতো, যারা ছিল ব্রিটিশরা। এর ফলে কি হতো না, এই যে পৃথিবীর বেশিরভাগ দেশ কিন্তু এই ইউরোপ মহাদেশের যে দেশগুলি রয়েছে, যেমন ফ্রান্স, ইতালি, পর্তুগিজ, নেদারল্যান্ড, ইংল্যান্ড, এই সমস্ত দেশগুলির মানুষেরা কিন্তু বিভিন্ন দেশের তাদেরকে তাদের ঔপনিবেশিক ছিল, অর্থাৎ তারাই কিন্তু অন্যান্য দেশ শাসন করত। দেখো এই যে শিল্প বিপ্লব, শিল্পের প্রগতি উন্নতি ঘটেছিল, যন্ত্রপাতি শিল্পও কিন্তু ব্যাপক উন্নতি লাভ ঘটেছিল। কোথায় প্রথম? না, ইউরোপ মহাদেশে। তাই শিল্প বিপ্লব যদি বলে কোথায় প্রথম হয়েছিল, তখন কি বলবে? ইউরোপ মহাদেশ। যদি বলে কোন স্থানে ইউরোপের কোন দেশে, তখন কিন্তু বলতে হবে সেটা ইংল্যান্ডে। আচ্ছা, দেখো এরপরে রয়েছে এক নজরে ইউরোপ মহাদেশ। প্রথমে আমরা জানবো অবস্থান সম্পর্কে। অবস্থান মানে কি? আমরা আফ্রিকা মহাদেশেও পড়েছিলাম যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। আমরা কোন স্থানের যখন নিখুঁত অবস্থান নির্ণয় করব, তখন কিন্তু আমাদের এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ লাগে। 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত কিন্তু এই ইউরোপ মহাদেশ বিস্তৃত, অক্ষাংশগত দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে এই দিক, এদিক থেকে এই দিক। আর দ্রাঘিমাংশ কত? এই যে দ্রাঘিমা, 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কিন্তু এই ইউরোপ মহাদেশটি বিস্তৃত। এরপরে দেখো রয়েছে সীমানা, অর্থাৎ ইউরোপ মহাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই চারিদিকে কি কি রয়েছে এই সীমানা সম্পর্কে জানবো। পূর্ব দিকে কিন্তু রয়েছে এশিয়া এবং কাস্পিয়ান সাগর। তাহলে দেখো এই যে পূর্ব দিক, এদিকে কিন্তু রয়েছে দেখো এশিয়া মহাদেশ এবং এই যে কাস্পিয়ান সাগর পূর্ব দিকে। পশ্চিমে কি রয়েছে দেখো তো, এই দেখো আটলান্টিক মহাসাগর রয়েছে। আর কি রয়েছে না, উত্তর সাগর এবং বিস্কে উপসাগর, এগুলো কিন্তু রয়েছে কোথায়? না, মহাদেশটির পশ্চিম দিকে। মহাদেশটির উত্তরে কি রয়েছে? না, উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর, এইগুলো দেখো এখানে রয়েছে সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর ইত্যাদি। এবং দক্ষিণ অর্থাৎ নিচের দিকে কি রয়েছে না, ভূমধ্য সাগর, জিব্রাল্টার প্রণালী। আমরা পড়েছিলাম না যে আফ্রিকা মহাদেশ আর ইউরোপ মহাদেশকে ভাগ করেছে কে? জিব্রাল্টার প্রণালী। তাহলে আফ্রিকা মহাদেশের উপর দিকেই তো রয়েছে ইউরোপ, আর ইউরোপ মহাদেশের দক্ষিণে তাহলে কি হবে রয়েছে? জিব্রাল্টার প্রণালী আর ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগর। মনে থাকবে? তাহলে এটা কি হলো না, ইউরোপ মহাদেশের সীমানা। আচ্ছা, এরপরে দেখো এক নজরে ইউরোপ আয়তন। 1,09,00,000 বর্গ কিমি হচ্ছে ইউরোপ মহাদেশের আয়তন। দেশের সংখ্যা কয়টি? 54টি দেশ কিন্তু ইউরোপ মহাদেশে রয়েছে। আমরা আফ্রিকা মহাদেশে কয়টি পড়েছিলাম? 56টি। দেশের সংখ্যা ইউরোপ মহাদেশে কয়টি? 54টি। ইউরোপ মহাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ কি কি? দেখো ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি, এগুলো সব হলো কিন্তু ইউরোপ মহাদেশের প্রধান প্রধান দেশ। বিখ্যাত শহর লন্ডন শহর, তোমরা সকলেই কিন্তু নাম শুনেছ। প্যারিস, রোম, আমস্টারডাম, মাদ্রিদ, বার্লিন, এগুলো কিন্তু হলো ইংল্যান্ডের সব বিখ্যাত বিখ্যাত শহর। দেখো এই যে লন্ডন শহর, ডান দিকে ছবি তোমরা দেখছো, এটা কোন শহরের ছবি? লন্ডন শহরের ছবি, তাই না? আচ্ছা, আর দেখো রয়েছে প্যারিস। বলতো কোনটা প্যারিস? আর দুটো ছবির মধ্যে এটা আর এটার মধ্যে কোন শহরটি প্যারিস? ভেরি গুড, এই যে এটা প্যারিসের একটি বিখ্যাত স্থাপত্য, তাই না? ফ্রান্সে অবস্থিত এই শহরটি প্যারিস। এছাড়া রোম রয়েছে, এই যে রোম, রোম শহরও বিখ্যাত একটি শহর। আচ্ছা, এরপরে দেখো
এক নজরে ইউরোপ মহাদেশ সমৃদ্ধির কারণ। আমরা আগেই পড়েছি যে সমস্ত দিক থেকে, সেটা শিল্প, সাহিত্য, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, কৃষিকাজ, বিজ্ঞান চর্চা, প্রযুক্তি ক্ষেত্র, সমস্ত দিক থেকে কিন্তু এই ইউরোপ মহাদেশ সমৃদ্ধি হয়েছে। ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, কৃষি সমস্ত দিক থেকে উন্নত এবং সমৃদ্ধ। এর পিছনে কিন্তু নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। কি কি কারণ রয়েছে? দেখো, পৃথিবীর মধ্যে এই যে মহাদেশটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে ইউরোপ মহাদেশ। আয়তনে ছোট হলেও কিন্তু এই মহাদেশটি জ্ঞান, বিজ্ঞান, চর্চা, শিক্ষা, সাহিত্য সমস্ত কিছুতে এগিয়ে। কি কারণ? এক নম্বর যে কারণটা সেটা দেখো। কারণগুলি কি কি? উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান ও সব মহাদেশের সঙ্গে সহজে কিন্তু যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। দেখো, পৃথিবীর যে সাতটা বড় বড় মহাদেশ রয়েছে বা সাতটা মহাদেশ রয়েছে, তার মধ্যে একেবারে মিডিলে কে অবস্থান করছে বলতো? না, ইউরোপ মহাদেশ। তার পূর্বে এশিয়া, দক্ষিণে আফ্রিকা, পশ্চিমে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এগুলো কিন্তু চারিদিক থেকে উত্তর ইউরোপ মহাদেশকে ঘিরে রেখেছে। ফলে খুব সহজেই জলপথের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাপক সুবিধা রয়েছে। মাঝখানে অবস্থান করায় এগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যে ব্যাপক সুবিধা লাভ করেছে। দ্বিতীয় কি? তিন দিকেই জলভাগ, সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ আরামদায়ক কিন্তু একটা জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। সমভাবাপন্ন মানে না খুব বেশি গরম পড়ে, না খুব বেশি আবার ঠান্ডাও পড়ে। মূলত আরামদায়ক জলবায়ু কিন্তু হলো সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু। ফলে এখানকার যে মানুষরা তারা কিন্তু বেশি কর্মঠ হয় এবং পরিশ্রমী হয়। যেখানে উষ্ণতা বেশি সেখানে কি হবে? মানুষ কিন্তু অল্প কাজ করলেই দেখবে হাঁপিয়ে যাবে, কষ্ট হবে। কিন্তু এখানে উষ্ণতা কম হওয়ায়, আরামদায়ক আবহাওয়া হওয়ার জন্যই কিন্তু এখানকার মানুষরা অনেক কর্মঠ এবং পরিশ্রমী। দুটো পয়েন্ট হলো। ৩ নম্বর পয়েন্টটা বলছে দেখো, যে পৃথিবীর সর্বাপেক্ষ শিল্প উন্নত মহাদেশ। কেন? খনিজ সম্পদের প্রাচুর্য। কাঁচামাল কি? শিল্প কাঁচামাল কি লাগে? খনিজ সম্পদ, বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, জলবিদ্যুৎ থেকে শুরু করে উন্নত যোগাযোগ ব্যবস্থা, অভ্যন্তরীণ ও বৈদেশিক সমৃদ্ধ এই মহাদেশ। দেখো, তাহলে মহাদেশটি কিন্তু সমস্ত দিক থেকেই এগিয়ে, শিল্পের ক্ষেত্রে বিশেষ করে। শিল্পে যে কাঁচামালের প্রয়োজন হয় সেগুলো কি? না, খনিজ সম্পদ লাগে, লৌহ, আকরিক, বড় বড় যে খনিজ শিল্প গড়ে উঠেছে তার ফলে কি লাগে? লৌহ, আকরিক, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর, এগুলো কিন্তু এই মহাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং শিল্প স্থাপনের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদ্যুৎ। বড় বড় যন্ত্রপাতি চালানোর জন্য কিন্তু বিদ্যুতের প্রয়োজন হয়। জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, সেগুলো কিন্তু যোগাযোগ বা সেগুলো কিন্তু এই শিল্প উন্নতিতে সাহায্য করেছে মহাদেশটির। এছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা, কাঁচামাল কারখানায় নিয়ে যাওয়া এবং উৎপাদিত দ্রব্য সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। দেখো, এখানে রয়েছে সড়কপথ যেমন উন্নত রয়েছে, তেমনি জলপথের মাধ্যমে কিন্তু এই ইউরোপ মহাদেশের দেশগুলি সমস্ত বিশ্বের অন্যান্য দেশের সাথে খুব সহজেই ব্যবসা বাণিজ্য করতে পারে। ৪ নম্বর কি বলছে? যে সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য। সরলবর্গীয় বনভূমি বলতে, না যেখানে নরম কাঠ, কাষ্ঠ শিল্প উন্নত। ফলে এই মহাদেশ কিন্তু কাষ্ঠ শিল্পেও ব্যাপক উন্নত। নরম কাঠের প্রাচুর্য, যেগুলো কিন্তু কাগজ শিল্প, নরম কাঠ দিয়ে বিভিন্ন কাষ্ঠমণ্ড, কাগজ তৈরি হয়। এই শিল্প কিন্তু তাতেও এই মহাদেশটি উন্নত। দেখো, এই যে স্থলবর্গীয় বৃক্ষের প্রচুর অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। এরপর ৫ নম্বর দেখো, ৫ নম্বর কি? না উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত। ৫ নম্বর পয়েন্ট যেটা রয়েছে, উত্তর পশ্চিমের বন্দরগুলো কিন্তু বরফমুক্ত থাকে। দেখো, ইউরোপ মহাদেশ, তোমরা ম্যাপটা দেখেছো নিশ্চয়ই। ইউরোপ মহাদেশ কিন্তু উত্তর গোলার্ধের দিকে অবস্থান করছে, ফলে মেরু অঞ্চলের দিকে রয়েছে। ফলে এখানে কিন্তু নদীগুলোতে বরফ পড়ার কথা। তবে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের দরুন এই উত্তর পশ্চিমের যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু তেমন ভাবে বরফ পড়ে না। ফলে বরফ মুক্ত নদী লক্ষ্য করা যায়। ফলে শীতকালেও কিন্তু শীতকাল না, শুধু সারা বছর ধরেই কিন্তু ব্যবসা বাণিজ্য বন্দরগুলোর মাধ্যমে হয়ে থাকে। দেখো, এই যে বন্দরের মাধ্যমে সারা বছর ধরে ব্যবসা বাণিজ্য চলে। বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ।
মহাদেশটির পশ্চিম প্রান্তে, দক্ষিণ প্রান্তে কিন্তু অনেক সাগর, উপসাগর রয়েছে। ফলে বাণিজ্যিকভাবে সেখানকার মানুষরা কিন্তু মৎস্য আহরণটা করে এবং সারা বিশ্বে কিন্তু সেটা তারা রপ্তানি করে। মনে থাকবে। 7 নম্বর, উন্নত কৃষি ব্যবস্থা ও মিশ্র কৃষি। ইউরোপ মহাদেশে যে কৃষি ব্যবস্থা সেটা কিন্তু খুবই উন্নত। উন্নত প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে উন্নত যন্ত্রপাতি ব্যবহার, উন্নত আহ, ধরনের যে বীজ ব্যবহার ইত্যাদির কারণে কৃষি ব্যবস্থা কিন্তু খুবই উন্নত। মিশ্র কৃষি কিন্তু লক্ষ্য করা যায় কোথায়? না, ইউরোপ মহাদেশে। মিশ্র কৃষি কি? দেখো, বছরের কিন্তু বেশিরভাগ সময়ে জমিতে একই ফসল চাষ করা হয় না। বিভিন্ন সময়ে কিন্তু জমিতে বিভিন্ন রকম ফসলের চাষ করা হয়। একেই বলা হয় মিশ্র কৃষি। তাহলে কি কি জানলাম? যে উষ্ণ উপসাগর সমুদ্র স্রোতের জন্য ইউরোপ মহাদেশে এত সমৃদ্ধ, বাণিজ্যিকভাবে মৎস্য আহরণের ক্ষেত্র হওয়ার জন্য সমৃদ্ধ। 7 নম্বর কি? উন্নত কৃষি ব্যবস্থা এবং মিশ্র কৃষিও লক্ষ্য করা যায়। 8 নম্বর, খাদ্যশস্য ও পশুপালন। মহাদেশটিতে তৃণভূমিও কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। ফলে এখানে গবাদি পশু বা পশুপালনের ক্ষেত্রে কিন্তু বিস্তীর্ণ সমভূমি অঞ্চল রয়েছে। খাদ্যশস্যর সমস্যা হয় না। ফলে গবাদি পশু বা অন্যান্য পশুর কিন্তু খাদ্যের অভাব হয় না। এই কারণে এই মহাদেশটি দুগ্ধ শিল্প বা দুধ প্রক্রিয়াকরণ বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথেও কিন্তু নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। অর্থাৎ সমস্ত দিক থেকে ইউরোপ মহাদেশ কিন্তু সমৃদ্ধ, তাই না? তোমরা অনেকগুলো পয়েন্ট পড়লে, এই পয়েন্টগুলো মনে রাখবে যে ইউরোপ মহাদেশের সমৃদ্ধর কারণ কি। আচ্ছা, এরপরে আমরা পড়বো যে ভূপ্রাকৃতিক পরিবেশ, ইউরোপ মহাদেশের ভূপ্রাকৃতিক পরিবেশ। ইউরোপ মহাদেশের আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো কিন্তু অভাব লক্ষ্য করা যায় না। দক্ষিণে ভূমধ্যসাগর উপকূল থেকে উত্তরে উত্তর সাগর আহ তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক যে মহাসাগর রয়েছে উপকূল পর্যন্ত তুষার ঢাকা পর্বত, বিস্তীর্ণ সমভূমি, গভীর পাইনের যে বন ইত্যাদি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইউরোপের বেশিরভাগ অঞ্চল সমভূমি হলেও উঁচু মালভূমি, নিচু ভূমি ও পর্বতময় অঞ্চল লক্ষ্য করা যায়। তাহলে এই যে অঞ্চল, এখানে কিন্তু বেশিরভাগ অঞ্চলটা কি বলতো? ইউরোপের সমভূমি অঞ্চল। তবে কিছু কিছু ক্ষেত্রে মহাদেশের পশ্চিম দক্ষিণ দিকে কি লক্ষ্য করা যায়? না, উঁচু মালভূমি, এছাড়া পর্বতময় অঞ্চল মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে লক্ষ্য করা যায়। দেখো, এরপরে রয়েছে যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। সমগ্র ইউরোপ মহাদেশের অঞ্চলটিকে মূলত 4টি অঞ্চলে ভাগ করা যায়। ভূপ্রাকৃতিকগত দিক থেকে 4টি অঞ্চলে ভাগ করা যায়। প্রথমে যে ভাগটা রয়েছে দেখো, কি ভাগ? দক্ষিণের পার্বত্য ভূমি। দক্ষিণ দিক কোনটা? এই নিচের দিকটা, তাই তো? তাহলে দেখো, মহাদেশের দক্ষিণ দিকে এই যে অসংখ্য ব্রাউন কালারের দেখছো, এগুলো এগুলো কিন্তু পর্বত। তাহলে মহাদেশটির দক্ষিণ দিকে কি রয়েছে? পার্বত্য ভূমি। 2 নম্বর কি? মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল। মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অংশ। 3 নম্বর, উত্তর মধ্যভাগের সমভূমি। উত্তর মধ্যভাগের সমভূমি কোনটা? উত্তর ও মধ্যভাগের সমভূমি হচ্ছে এই অঞ্চলটা। এই যে সব থেকে বড় যে অঞ্চলটা উত্তর ও মধ্যভাগের সমভূমি, এই অঞ্চলটা নিয়ে গঠিত হচ্ছে। এবং 4 নম্বর কি রয়েছে? না, উত্তর পশ্চিমের উচ্চভূমি। উত্তর পশ্চিম কোন দিক? এইদিকে উত্তর, এদিকে পশ্চিম। তাহলে এই যে অংশটা, এটা হলো উত্তর পশ্চিমের কি? না, উচ্চভূমি অঞ্চল। মহাদেশটির উত্তর পশ্চিমে উচ্চভূমি, দক্ষিণ দিকে পার্বত্য অঞ্চল এবং মধ্যভাগে কিন্তু বিস্তীর্ণ যে সমভূমি অঞ্চল সেটা লক্ষ্য করা যায়। আমরা এই 4টি ভাগ সম্পর্কে কিন্তু এক এক করে পড়বো এখন। দেখো, প্রথমে রয়েছে 1 নম্বর কি? দক্ষিণের পার্বত্য ভূমি, অর্থাৎ এই যে স্থান। কি কি পার্বত্য ভূমি রয়েছে এখানে? না, দক্ষিণে পার্বত্য ভূমি অঞ্চলের মাঝে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। আল্পস সর্বোচ্চ শৃঙ্গ হলো মবলা, যেটা ফ্রান্স সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত। তাহলে আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মবলা। সেটা কোথায় অবস্থিত? ভেরি গুড, সেটা কিন্তু ফ্রান্স এবং সুইজারল্যান্ডের
সীমানা বরাবর অবস্থান করছে কে না আল্পস পর্বতের মোবলা। আল্পস থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে পিরেনিচ, সিয়েরা নেভেদা, ক্যান্টাবেরিয়ার, অ্যাপেনাইন, ডিনারিক, আল্পস, পিন্দাসডোর্স, বলকান, ককেশাস প্রভৃতি পর্বতশ্রেণী। দেখো আল্পস পর্বতশ্রেণী এরকম রয়েছে, এই যে আল্পস এটা পর্বত কি গ্রন্থি বলা হয়। এখান থেকে কিন্তু পর্বত চারিদিকে দেখো ছড়িয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এই যে বলেছে আল্পস পর্বতশিরার মতো বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ককেশাস পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানলাম যে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না ককেশাস পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ, সেই এলব্রুজ কিন্তু হলো সমগ্র ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। মনে থাকবে। আচ্ছা, এরপরে 2 নম্বর ভাগ কি রয়েছে? মধ্যভাগের বিস্তীর্ণ মালভূমি অঞ্চল। এই যে ছোট অংশটা, এটা কিন্তু মালভূমি অঞ্চল। বহু নদীর উৎপত্তি হয়েছে এই আল্পস পার্বত্য অঞ্চল এবং এদের মধ্যে রোন, পো, তারপরে দানিউব ইত্যাদি নদী দক্ষিণে প্রবাহিত হয়েছে। তাহলে এখানে অনেক নদী প্রবাহিত হয়েছে বা উৎপন্ন হয়েছে। দক্ষিণ দিক কোনটা এর? এই দিক। কোন কোন নদী দক্ষিণে প্রবাহিত হয়েছে? না রোন, পো এবং দানিউব। অপরদিকে উত্তর দিকে যে নদীগুলি অর্থাৎ এই দিকে যে নদীগুলি প্রবাহিত হয়েছে সেগুলি কি কি না সিন, রাইন, এলব নদী আল্পসের উত্তরের মালভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করেছে। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ, এরকম বিচ্ছিন্ন মালভূমি কিন্তু এরকম এর উদাহরণ। তাহলে কয়েকটি মালভূমির উদাহরণ আমরা পড়লাম, কি কি বিচ্ছিন্ন মালভূমি, সেগুলো হচ্ছে ফ্রান্সেও রয়েছে সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ায় ডন ম্যাসিভ এবং স্পেনে কিন্তু মেসোতা রয়েছে, সেই মেসোতা বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু করে উত্তরে বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মতো বা ইংল্যান্ডের মধ্য দিয়ে কিন্তু প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলে শেষ হয়েছে। তাহলে কি বলছি যে পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু করে উত্তরে বিশাল সমভূমি, এই যে উত্তরে বিরাট সমভূমি অঞ্চল পূর্বে ইউরাল থেকে শুরু করে এগুলি কোন কোন দেশের মধ্যে না রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স ইত্যাদির মধ্যে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগর উপকূলে গিয়ে কিন্তু শেষ হয়েছে। 3 নম্বর যে ভাগটা রয়েছে সেটা রয়েছে উত্তরে ও মধ্যভাগের সমভূমি। উত্তর ও মধ্যভাগের সমভূমি, উত্তর ও মধ্যভাগের সমভূমির মধ্যে দেখো এইটাই পড়ছে, মধ্যভাগে বিশাল সমভূমি অঞ্চল এবং উত্তর দিকেও রয়েছে কিছুটা সমভূমি অঞ্চল। পূর্বে ভলগাই ও অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ভলগাই পাহাড়ি অঞ্চলের উৎপন্ন হয়েছে ভলগা, ডন, তারপরে নিপাই। দেখো এইখানে এরকম কিন্তু এই নদীগুলো কিন্তু এখানে রয়েছে। কি কি নদী না ভলগা, ডন, নিপাই এই নদীগুলো কিন্তু রয়েছে। এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদ কিন্তু তৈরি হয়েছে। যেমন ল্যাগোডা হ্রদ ইউরোপের বৃহত্তম হ্রদ। খুব ইম্পর্টেন্ট যে ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? তোমরা কি বলবে? যে ল্যাগোডা হ্রদ, তাই তো? তাহলে তোমরা কি দেখলে যে উত্তর ও মধ্যভাগেও কিন্তু অনেক নদীর সৃষ্টি হয়েছে, এর মধ্যে নিপাই, ডন, ভলগা অন্যতম, তাই তো? এরপরে দেখো রয়েছে এর সমভূমির উত্তর পশ্চিমে নেদারল্যান্ড সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি হয়েছে পোল্ডার ভূমি। তাহলে পোল্ডার ভূমি কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পোল্ডার ভূমি কাকে বলে দেখো এটা আমরা পরে আরো ডিটেলসে জানবো। এখন তোমরা কি জানবে যে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি করা হয় পোল্ডার ভূমি। তাহলে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? সমুদ্রে যে অগভীর স্থান থাকে সেটাকে বাঁধ দিয়ে কিন্তু জমি তৈরি করা হয়, বহু বছর ফেলে রেখে সেটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে জমি তৈরি করা হয়। তাহলে সমুদ্রের যে অগভীর অংশ সেটা ভরাট করে যে ভূমি তৈরি করা হয় তাকে কি বলা হয়? পোল্ডার ভূমি। আচ্ছা, এরপরে 4 নম্বর কি রয়েছে না উত্তর পশ্চিমের উচ্চভূমি, এই যে অংশটা,
ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ডের প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। তাহলে এই দেশগুলো কিন্তু কোন দিকে রয়েছে? না, ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম দিকে। কি কি দেশ? ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড। নরওয়ের ডোভারফ্যান, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের গ্যাসপিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। ঠিক আছে, তাহলে আমরা এই অবধি পড়ার মাধ্যমে কিন্তু যে চারটি ভাগ সেটা কিন্তু জানলাম। এরপরে দেখো রয়েছে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়। ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000-এরও বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়, ফিনল্যান্ডকে। কেন বলা হয়? না, প্রায় 35,000-এরও বেশি হ্রদ কিন্তু এই ফিনল্যান্ডে রয়েছে। কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরিও কিন্তু এই ইউরোপ মহাদেশে লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতমগুলো কি কি সেগুলো কিন্তু আমরা কয়েকটি জানবো। ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের এটেলা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি আগ্নেয়গিরি কিন্তু লক্ষ্য করা যায়। আর এই আগ্নেয়গিরি কি হলো কি, না এগুলো কিন্তু এখনো সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। মনে থাকবে? ঠিক আছে, তাহলে স্টুডেন্ট আমরা আজকে ইউরোপ মহাদেশের এক নজরে এবং ইউরোপ মহাদেশের যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছি। আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। যেটুকু পড়েছি সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে সেটা একটু আমরা আলোচনা করব। দেখো, তোমরা উত্তর বলার চেষ্টা করবে যে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ককেশাস পর্বতে রয়েছে, বলো কোনটি তাহলে? ভেরি গুড, ককেশাস পর্বতের যে এলব্রুজ, সেই এলব্রুজ হলো কিন্তু ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। 2 নম্বর, ইউরোপে দেশের সংখ্যা কয়টি? 54টি, তাই তো? ভেরি গুড, তার মধ্যে বিখ্যাত হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, রোম, গ্রিস, তারপরে আর কি রয়েছে বলো? নেদারল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন, ইউক্রেন, এগুলো সবই কিন্তু ইউরোপের বিখ্যাত বিখ্যাত দেশ। ইউরোপের কয়েকটি বিখ্যাত শহরের নাম করো, বলো? লন্ডন, ভেরি গুড। রোম, প্যারিস, তাই তো? বার্লিন, মাদ্রিদ, এগুলো লন্ডনের কয়েকটি বিখ্যাত শহর। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। ভেরি গুড, কেন বলা হয় যদি বলে? কারণ এখানে প্রায় 35,000-এরও বেশি হ্রদ লক্ষ্য করা যায়, তাই হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো, আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, মont ব্লাঁ হলো আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ। 6 ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? বলো। ভেরি গুড, ল্যাডোগা হ্রদ হলো ইউরোপের বৃহত্তম হ্রদ। পোল্ডার ভূমি কাকে বলে? নেদারল্যান্ডে কি হয়? নেদারল্যান্ডে সমুদ্রের অগভীর এলাকা বুঝিয়ে সেটাকে ভরাট করে পোল্ডার ভূমি তৈরি করা হয়, একেই পোল্ডার ভূমি বলে। আচ্ছা, এরপরে 8 নম্বর দেখো রয়েছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি? কারণ কি? উন্নত যোগাযোগ ব্যবস্থা, এছাড়া মনোরম জলবায়ু, বন্দর মুক্ত থাকে, সরি, বড় মুক্ত থাকে বন্দরগুলো সারা বছর। আর কি? না, প্রচুর নরম কাঠ, সরলবর্গীয় কাঠের অরণ্যের সুবিধা, খনিজ সম্পদের প্রাচুর্য, এছাড়া বিদ্যুৎ, উন্নত পরিবহন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সমস্ত দিক থেকে কিন্তু এই দেশটা অনেকটাই এগিয়ে। আরো কয়েকটি পয়েন্ট রয়েছে, যেমন মৎস্য ক্ষেত্র, খাদ্য, পশুপালনেও কিন্তু এই দেশটি অনেকটা এগিয়ে যাওয়ার কারণে ইউরোপ মহাদেশ কিন্তু একটি সমৃদ্ধ দেশ। মনে থাকবে? ভেরি গুড। স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমি তোমাদের সাথে ইউরোপ মহাদেশের যে নদ নদী এবং যে জলবায়ু অঞ্চল রয়েছে সেই নদ নদী এবং জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।